নমস্কার আমার বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা শিল্পী গল্পটি। এই গল্পটা আলোচনা করার একটা মুখ্য উদ্দেশ্য রয়েছে নিম্ন শ্রেণী মানুষের অত্যাচারের যে দিকটা রয়েছে, যেটা অনেক ক্ষেত্রে অনেক সমাজের কাছে অজানা থাকে, সেটার দিক তুলে ধরার জন্য আজকের গল্পটা আলোচনা। খুবই গুরুত্বপূর্ণ এই গল্পটা। তো সেই ক্ষেত্রে আমি একটা কথাই বলব যে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, যদি না দেখো তাহলে বুঝতে পারবে না। আর কোনো যদি অসুবিধা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। তো চলো শুরু করা যাক। মানিক বন্দ্যোপাধ্যায়ের শিল্পী। বিজ্ঞানের একনিষ্ঠ ছাত্র মানিক বন্দ্যোপাধ্যায় মার্ক্সবাদে বিশ্বাসী ছিলেন। তিনি শ্রেণী সংগ্রাম, সমষ্টিগত লড়াইয়ের পক্ষে ছিলেন। তার প্রতিফলন দেখা যায় এই শিল্পী গল্পের মধ্যে। শিল্পী গল্প সংকলন হয়েছে আনুমানিক 1946 খ্রিস্টাব্দে। পুরোপুরি লড়াইয়ের আলেখ্য একক মানুষের সংগ্রাম। সেই মানুষটি তথাকথিত নিচুতলার এক বাসিন্দা। সেই ব্যক্তিটার নাম হচ্ছে মদন তাঁতি। মদন তাঁতি নামে যার পরিচয়। মানিকের শিল্প নৈপুণ্যের চরম প্রকাশ ঘটেছে এই শিল্পী গল্পের মধ্য দিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে রচিত হয় শিল্পী গল্পটি। মন্বন্তরের ধাক্কা গ্রামীণ সমাজে তখনও কাটিয়ে উঠতে পারিনি সকলে। শুধু ভাতেই নয়, হাতের কাজেও টান পড়েছিল সেই সময়টাতে। গোটা তাঁতিপাড়া সুতোর অভাবে বেকার বসে আছে। ঘরে ঘরে দেখা যায় তাঁত বন্ধ। টানা 7-8 দিন তাঁত না চালিয়ে মদনের পায়ে খিঁচ ধরে যায়। আর গল্পটা এখান থেকেই শুরু হয়। এই সূত্রেই জানা যায় যে এমনিতেই কাপড় বোনার সুতোর অভাব নেই। মিহির বাবুরা সুতো নিয়ে কালোবাজারি করছে, যেটা লক্ষ্য করা যায়। তারা বেশি দামে অতি সাধারণ মানের সুতো দেয় এবং তাদেরকে দিয়ে সস্তা কাপড় তুলিয়ে মজুরি দেয় অর্ধেক। ধীরে ধীরে গোটা তাঁতিপাড়ায় মিহিরবাবুর খাতক হয়ে পড়বে, আর শেষ পর্যন্ত দেনার দায় তাদের সমস্ত তাঁতগুলোই যাবে মিহিরের খপ্পরেই। এটাই কিন্তু তার অন্যতম উদ্দেশ্য ছিল। এর বিরুদ্ধেই লক্ষণীয় তাঁতিদের সংঘবদ্ধ প্রতিবাদ। তারা সুতো বয়কট করার আন্দোলনে নেমেছে। মিহির অথবা ভুবন, যারা আমরা দেখতে পাই যে মিহির অথবা ভুবনের কাছ থেকে দাদন নিয়ে বেশি দামে সুতো কিনে অল্প মজুরিতে সস্তা কাপড় অথবা গামছা তারা বুনবে না। মিহির আর ভুবন বাবু হচ্ছে যারা কালোবাজারির সাথে সংযুক্ত ছিল। এই তাঁতিপাড়ার মাথা মদন। কাপড় বোনা তার কাজ হলো। যে সে কাপড় বোনে সেটা কিন্তু না। অর্থাৎ আমরা দেখতে পারি যে মদন তাঁতির নাম এ কারণেই রয়েছে, কেন মদন তাঁতি খুব উচ্চমানের কাপড় সেটা হচ্ছে যে বোনে, তো সেটার জন্য। তো কাপড় বোনা তার কাজ হলে যে সে কাপড় সে বোনে না, অর্থাৎ জাতা কাপড় বোনে না, ভালো কাপড় আর দামি কাপড় বোনে। সাত পুরুষের তাঁত তাদের তাঁতি বংশ আগে বেনারসি বুনতো। ভালো কাপড় ছাড়া বোনেই না বলে এমনই খ্যাতি তার যে সূর্য যখন পশ্চিমে উঠবে অদলে তাঁতিপাড়ায় প্রবাস শোনা যায় মদন যখন গামছা বুনবে। তাঁতিপাড়ায় ঘনিয়ে আসা বিপদের দিনের পর দিন তাঁত না চালিয়ে মদনের গাঁটে গাঁটে শুরু হয়েছে একটা ব্যথা, জ্বালা, যন্ত্রণা, যাকে এক কথায় বলে ঝিলিক মারা কামড়ানি। তবু মাথা নয়রানি মদন মিহির ভুবনের কাছে অল্প দামে বিক্রি করতে রাজি হয়নি তার শিল্প প্রতিভা। সারা তাঁতিপাড়ায় যখন অভাব আর আতঙ্ক, উপবাসী মদনের অন্নপ্রসবা স্ত্রী যখন গোঙাচ্ছে ঘরের ভেতরে, হঠাৎ দেখা যায় সবাইকে অবাক করে দিয়ে সেই গভীর রাতে তার তাঁত ঘরে শব্দ উঠল, চিরদিনের চেনা শব্দ। ঠকাঠক ঠকাঠক। বিস্ময়, ক্ষোভে, রোষে ভেঙে পড়ল তাঁতিপাড়া। ভিড় এসে থামলো মদনের দোরগোড়ায়। ভিড়ের সেই বাংময় নীরবতার মুখোমুখি দাঁড়িয়ে বলে ওঠে মদন, চালিয়েছি খালি তাঁত, তাঁত না চালিয়ে খিঁচ ধরলো পায়ে হাতে। তাই খালি তাঁত চালালাম একটু, ভুবনের সুতো নিয়ে তাঁত বুনবো, বেইমানি করব তোমাদের সাথে কথা দিয়ে। মদন তাঁতি যেদিন কথার খেলাপ করবে সেদিন তার কোনো অস্তিত্ব সকলের কাছে থাকবে না। শিল্পীর হাত থামতে জানে না বলেই তাঁত না চালিয়ে পারেনি মদন, কিন্তু নিজেকে বিকিয়ে মহাজনের সুতোয় তাঁত কিন্তু বোনেনি, পারিনি তার জাত ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করতে। আসলে তাঁতের টানাপোড়েনের দ্বন্দ্বময়তাই বা দ্বন্দ্বময়তাতেই তো তার বেঁচে থাকা, তার অস্তিত্বের চরিতার্থতা। শিল্পী জীবনের এ দাবি বা সে কিভাবে এড়ায়? তাই মদনের তাঁত থেমে থাকতে জানে না। তাঁতে সুতো থাক বা নাই থাক, খালি তাঁতে সারা রাত ধরে স্বপ্ন বুনে যায় মদন। তখন তাকে আর শুধু অসহায় সময়ের প্রতিনিধি বলে মনে হয় না পাঠকের। তার মধ্য দিয়েই জেগে ওঠে একক মানুষের সংগ্রামের ছবি, হার না মানার মনের অদম্যতার ছবি। চারিদিকে যখন কেবল হতাশার আরতি অথবা ভাঙনের শব্দ, তখন শিল্পী মদনের মতো চরিত্র যেন আবার মনুষ্যত্বের প্রতি আস্থা ফিরিয়ে আনে। ভাঙনের কিনারায় দাঁড়িয়ে লেখক যেন নতুন সৃষ্টির স্বপ্নে বিভোর হয়ে পড়েন। মন্বন্তর ও কালোবাজারি মধ্যবিত্তের বিবেকের সে নমুনা তুলে ধরেছিল তাঁতে সত্যি শিওরে তো সকলেই উঠেছে। তাদের বিপরীতে মদন তাঁতির সৃষ্টি যেন মানিক মানুষে
গোত্রান্তর ও ভেস নিয়ে আসে। এই মানসিক গোত্রান্তরকেই আমরা দেখতে পারি নারায়ণ গঙ্গোপাধ্যায় শিল্পীর দ্বিতীয় জন্ম বলে আখ্যা দিয়েছিলেন। আশা করি তোমাদের এই আলোচনাটা ভালো লেগেছে। যদি কোনো অসুবিধা হয় তাহলে জিজ্ঞাসা করবে। আমি তাহলে এই বিষয়কে কেন্দ্র করে আরেকটা নতুন ভিডিও আনতে পারব। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।